নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন হীরেন চট্টোপাধ্যায়ের লেখা একটি গোয়েন্দা গল্প, চুরির গন্ধ। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। ঠিক একেবারে কালবৈশাখী ঝড় উঠবার আগের নিস্তব্ধতা। রাগে গোলাপি মুখখানা থমথম করছে নকুলেশ দাদুর। নিপাট সাদা ভুরু সেই যে কুঁচকে উঠেছে, সোজা হওয়ার জোই নেই। পাকানো কোফের নিচে ভারী মোটা ঠোঁট দুপুরে পুকুরের মতন নিথর। জুলফির নিচে চোয়াল শক্ত, চোখের দৃষ্টি স্থির। ধপধপে আদুল গায়ে বিশাল ভুঁড়িটি কেবল কেঁপে উঠছে মাঝে মাঝে। বোমাটা ফাটল বলতে গেলে রাসুদাই। এতদিন ধরে রয়েছে মুখুজ্জে বাড়িতে, পুরনো আমলের লোক। দাদুকে কি আর চেনে না? কি দরকার ছিল ওর মিনমিন করে বলতে যাওয়ার? তাহলে কর্তাবাবু, থানায় গিয়ে দারোগাবাবুকে একটা খবর। কথা শেষ করতে পারিনি রাসুদা। তার আগেই নকুলেশ দাদুর বাঘাই গলা প্রচণ্ড রাগে ফেটে পড়েছে। চুপ কর হতভাগা, দারোগা! আমাকে তো দারোগাগিরি দেখাচ্ছিস? জটিলেশ্বর মুখুজ্জের নামে এখানে একদিন বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তারই ছেলে আমি, 3 পুরুষের জমিদার। আমাকে দেখাচ্ছে দারোগা। নিজের বংশের কলঙ্ক আমি বাইরে ছড়াতে পারবো না, কখনো না। একটাকে ধরবো আর চ্যাংতো পুঁতে ফেলবো সুন্দরী দিঘিতে। দেখি আমার জিনিস আমি পাই কি না। একটু আগেকার গোলাপি মুখখানায় এখন সিঁদুরে রাঙা হয়েছে। চোখের দৃষ্টি ঝলসেছে আলোর আগুনের গোলার মতো। শিবুর দিকে চোখ পড়তে এই অবস্থাতেই হঠাৎ হাসি পেয়ে গেল আমার। বেচারি অবস্থা রীতিমতো করুণ। এমনিতেই ও ভীতু ছেলে। প্রথমটা আসতেই চায়নি একরকম গণ্ডগ্রামে। আমি অনেক কষ্টে বলে কই রাজি করিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যে ব্যাপারটা এরকম দাঁড়াবে তা কে জানতো। ঘটনাটা একটু খুলেই বলা যাক তাহলে। বরাবর শুনে এসেছি মায়ের মামারা নাকি বর্ধমানের কোন এক গাঁয়ে ডাক সাইডের জমিদার। মামারা বলতে অবশ্য আমার ওই এক দাদুই এখন সম্বল ওই নকুলেশ্বর মুখুজ্জে, যাকে এবারই আমি প্রথম চোখে দেখলাম। জমিদারের রমরমা ব্যাপারটা অনেকখানি কেটে গেলেও প্রত্যেক বছর ঘটা করে দুর্গাপুজো হয় এখনও। নবমীর দিন পাঁঠাবলি হয়, সমস্ত গাঁয়ের লোক নেমন্তন্ন থাকে সেই দিন। প্রত্যেক পুজোর আগেই মায়ের মনে ছেলেবেলা সেই স্মৃতি উথলে ওঠে। আর বলতে থাকেন, যা না, একবার ঘুরে আয় না, জন্মে ভুলতে পারবি না। সত্যি কথা বলতে কি, এক যে ইচ্ছে করেনি এমনও নয়। খুব ছোটবেলা থেকেই বাগান টাগানের একটু শখ আমার রয়েই গেছে। সেটা মেটাতে হয় আমাদের ভবানীপুরের বাড়ির পেছনে ওই এক চিলতে জমি নিয়ে। এদিকে কটা ফুল গাছ আর অন্যদিকে খেয়াল খুশি মতো কখনো উচ্ছে, কখনো ঢ্যাঁড়স, কখনো টমেটো। একবার কয়েকটা ফুলকপিও ধরেছিল অবশ্য। অবশ্য তার ফুল দেখা যায় না, পাতাই সব। কি ভেবে আবার রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু সঙ্গী তো চাই। মায়ের পক্ষে যাওয়া অসম্ভব। বর্ধমান স্টেশন থেকে বাসে করে যতটা যাওয়া যায় তারপরও নাকি হাঁটতে হয় 8-10 কিলোমিটার। ভাগ্য ভালো থাকলে গরুর গাড়ি মেলে, তবে মায়ের যা বাতের ব্যথা, কোনোটাতেই বিশেষ সুবিধা হবার নয়। ওই মোটা শিবুই রাজি হয়েছিল শেষকালে, মানে আমি রাজি করিয়েছিলাম আর কি। প্রথম কয়েকদিন কেটে গেছিল বেশ ভালোই। গ্রাম মানে একেবারে সত্যিকারেরই গ্রাম। বিদ্যুৎ নেই, সিনেমা হল নেই, মুদিখানা আর একটা মিষ্টির দোকান ছাড়া অন্য কোনো দোকান পছন্দ নেই। পুকুরে চান করে প্রচুর দুধ মাছ খেয়ে মাঠে বেরিয়ে খিদে করে শিবুর কুতকুতে চোখ খুশিতে আরও বুজে যাচ্ছিল ক্রমশ। এমন সময় এই অঘটন। প্রত্যেকবার দুর্গাষষ্ঠীর দিন পূজার উদ্বোধন হতো এই সোনার দুর্গা মূর্তিটি দিয়ে। দাদুদের বনিদি পরিবারে এই প্রথা কবে থেকে চালু জানি না, মূর্তিটা কত পুরনো তাও জানি না। তবে কাল যখন দাদু নিজে বন্দুক নিয়ে মূর্তিটা গজের ব্যাংকের লকার থেকে পাহারা দিয়ে নিয়ে এলেন, তখন মনে হয়েছিল দেখতে ছোট হলেও ওটা সেটা ওজনে 25-26 ভরির কম নয়। মূর্তিটা পুজোর কয়েকদিন দাদুর পেল্লায় সিন্ধুকে থাকে। পুজো মিটলে আবার তা রেখে আসা হয় ব্যাংকের লকারে।
এবারে ষষ্ঠীর সকালেই এই বিপত্তি। রাত্রে পুজোর আয়োজন সেরে শুতে শুতে 12টা। সকাল 6টায় উঠেই দাদু সিন্দুক খুলেছেন, আর তখনই চোখ পড়েছে এই অবিশ্বাস্য ব্যাপার। সিন্দুক ফাঁকা, দুর্গা মূর্তি নেই। অবশ্য এই জন্য যে এই সিন্দুকের চাবি একটাই, আর সেটা থাকে দাদুর বালিশের তলায়। সেখান থেকে ওই চাবি সরানো মানে বাঘের গুয়ায় মাথা গলানো। অথচ সেই ব্যাপারটাই হয়েছে। সকালবেলা উঠে বাড়ির সামনেই সবজি বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম। কি গাছ আছে দেখছিলাম। শিবু বাইরে বারান্দায় বসে ঢুলছিল। এ বাড়িতে চায়ের পাট নেই। ভাবছিলাম একটু চা পেলে মন্দ হতো না। এমন সময় এই কাণ্ড। একবার বোমা বর্ষণ করে দাদু তখন আবার গুম হয়ে গেছেন। রাগে ফুঁসছে সারা মুখ। শুধু রাগই বা বলছি কেন, একটু পরে পুরোহিতমশাই এসে পড়বেন। পুজোর সমস্ত আয়োজন তৈরি। এখন যদি প্রতিমা না পাওয়া যায়। ঘরের অবস্থা এখন যা, একটা সূঁচ পড়লে শোনা যায়। রাসুদার চেঁচামেচি শুনে আমাদের মতো সকলেই এসে জড়ো হয়েছে ঘরে। বাড়ির লোক, বাইরের লোক সব। বাড়ির লোক বলতে অবশ্য রাসুদার মতন কর্মচারীর সংখ্যাই বেশি। ঠিক এ বাড়ির লোক বলতে দাদু একাই আছেন। একমাত্র ছেলে বোম্বে না বরোদা কোথায় থাকেন যেন। অন্য দাদুদের ছেলেমেয়েরাও কেউ এখানে থাকেন না। কেবল মায়ের এক বিধবা বোনজি আছেন তার 2 ছেলেকে নিয়ে। তারা এখানকার পাঠশালায় পড়ে, আর দাদুর জমি জমার কাছে যেটুকু পারে সাহায্য করায়। পুজো উপলক্ষে আমরা যারা এসেছি তাদের সংখ্যা অবশ্য খুব বেশি নয়। আমি আর শিবু ছাড়া আছি মোট 5 জন। বহরমপুরের মেজমামা এসেছেন ছোট মেয়ে আর জামাইকে নিয়ে। এই বছরই বিয়ে হয়েছে। আর এসেছে বড় মামার এক বাউন্ডুলে ছেলে বিপুদা। ও ট্রেনে নিয়ে এসেছে ওর এক রুগ্ন বন্ধুকে। বিপুদা নাকি স্বপ্নে দেখেছে এখানকার পুজোর প্রসাদী ফুল পেলেই সে ভালো হয়ে যাবে। বিপুদা অবশ্য এ বাড়িতে নতুন নয়, টানা 2 বছর এক সময় ছিল এখানে। বড় মামাই একবার আমাদের বাড়ি এসে বলেছিলেন। দাদুর চোখ তখনও জ্বলছে। একবার সকলের মুখের দিকে তাকিয়ে নিয়ে বললেন, আমি জানি আমাদের বংশের প্রতিভা আমি পাবই। যেই নিয়ে থাক, রাতের অন্ধকারে 5-10 মাইল রাস্তা হেঁটে সেটা কোথাও রেখে আসা অসম্ভব। লোক লাগিয়ে সব বাগান আমি সাফ করে ফেলবো, সব পুকুরে চাল ফেলবো। জিনিস আমি পাবই, তবে তাতে সময় লাগবে। সারা গায়ে জানাজানি হবে। আমার সম্মান যেমন তাতে বাড়বে না, তোমারও এই বংশের ছেলে, তোমাদের সম্মানও তাতে নষ্ট হবে। তাই আমি সবাইকে বলছি, লোভে পড়ে চেয়ে নিয়েছো, এখনও ফেরত দিয়ে যাও। আমরা জানছি, আমরাই জানবো, আর কেউ জানতে পারবে না। শিবুর দিকে আর একবার চাইলাম, মুখ শুকিয়ে আমসি। মেজমামা বেশ বিরক্ত। নতুন জামাইয়ের সামনে যেসব ব্যাপার চলছে তাতে অবশ্য বিশেষ খুশি হওয়ার যায়ও না। বংশে সম্মান টম্মান শুনে আবার ভেতরটা একটু চনমন করছিল। বিপুদা দেখলাম মাথা নিচু করে নখ খুঁড়ছে, আর মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে দাদুর দিকে। ওর সেই রুগ্ন বন্ধুর ফ্যাকাশে মুখে ঢোক গিলছে মাঝে মাঝে। তাহলে আরো স্পষ্ট করে বলি। নকুলেশ দাদু গলা খাঁকড়ে দিয়ে বললেন, এ বাড়িতে যারা কাজ করে তাদের কারোর সাহস হবে না। আমি ভালো করেই জানি তোমরাই কেউ লোভে পড়ে প্রতিমা সরিয়েছ। এই শেষবারের মতন বলে দিচ্ছি, আমার সম্মান যদি নষ্ট হয়, যে করেছে তাকে আমি আস্ত পুঁতে ফেলবো। ঘরের অবস্থা এখন একেবারে অসহ্য। দাদু চুপ, অন্য সকলেও চুপ। একটা হাসি কাছির শব্দ পর্যন্ত নেই কোথাও। এই দম বন্ধ করা পরিবেশে কয়েক মুহূর্ত থাকার পর একরকম হঠাৎই নাকে একটা গন্ধ এসে লাগলো আমার। আর তারপরই মনে হলো, আশ্চর্য তো, এ গন্ধ এই ঘরে আসবে কি করে। নাক উঁচু করে 2বার আমি গন্ধটা ভালো করে নেবার চেষ্টা করলাম। ঠিক কোনো ভুল নেই, এ গন্ধ আমার চেনা। টমেটো গাছের সেই উগ্র গন্ধটা বাগানে কাজ করলে অনেকক্ষণ হাতে লেগে থাকে। সাবান দিয়ে হাত ধুলেও যেতে চায় না। কিন্তু সবজি বাগানে তো এতক্ষণ আমি ঘুরছিলাম, আমার হাতে তো কোনো গন্ধ নেই, অথচ ঘরে সেই গন্ধ। ভাবতে ভাবতেই হঠাৎ একটা দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। এক জায়গায় 2টো টমেটো গাছ কেমন যেন নিতিয়ে পড়েছিল মনে হয়েছিল আমার। তখন ভালো খেয়াল করিনি, কিন্তু এখন যেন মাথায় একটা সম্ভাবনার কথা এই গন্ধটা জোর করেই ঢুকিয়ে দিয়ে গেল। এক দৌড়ে ঘর থেকে পালিয়ে গেলাম। বাগানের ঠিক জায়গায় হাজির হয়ে গাছ দুটো 2 হাত ধরে মারলাম টান। আলগা মাটি থেকে সহজেই উঠে এলো গাছ দুটো। হাত দিয়ে 2-4 বার মাটি সরাতেই, হ্যাঁ, হাতে যেটা ঠেকেছে সেটা আমি বার করে এনেছি। মাটি সরাতেই সোনার দুর্গা প্রতিমা ঝকঝক করে উঠল।
এক মুহূর্ত দেরি না করে সেটা নিয়ে ঘরে ফিরে এসেছি আমি। তুলে দিয়েছি সেটা দাদুর হাতে। কয়েক সেকেন্ড মুখে কোনো কথা নেই, দেহ যেন কোনো সাড়া নেই। তারপর উচ্ছ্বসিত আনন্দে প্রতিমাটা বুকে চেপে ধরলেন দাদু। সেই সঙ্গে অদ্ভুত এক তৃপ্তিতে ছড়িয়ে পড়েছে তার সারা মুখে। ফিসফিস করে বললেন, হা হা, তুই আমায় বাঁচালি রে। কেবল আমার নয়, সমস্ত মুখুজ্জে বংশের সম্মান তুই বাঁচালি। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তুই এরকম ভেলকি কেমন করে দেখালি বলতো? দাদুর কোনো কথা তখন আমার কানে যাচ্ছিল না। আমি যেন তখনও একটা ঘোরের মধ্যে ছিলাম। গন্ধটা কার কাছ থেকে এসেছে খুঁজে বার করার জন্য আমি এগিয়ে যাচ্ছিলাম একে একে সকলের দিকে। বিপুদার রুগ্ন বন্ধুর কাছে গিয়ে থমকে দাঁড়ালাম। ভুল করবার কোনো সুযোগই নেই। গন্ধটা এখানেই সবচেয়ে তীব্র। তাকালাম ওর মুখের দিকে। এক ফোঁটা রক্ত নেই তখন সেই মুখে। বিপুদার দিকে না তাকিয়ে তখন মুখটা আমি স্পষ্টই দেখতে পাচ্ছি। মতলবটা যে বিপুদার, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেই কাজে সহযোগিতা করার জন্য একজন বন্ধুকে নিয়েই এসেছে। তবু বিপুদার দিকে না তাকিয়ে আমার কি জানি কেন যেন মনে হচ্ছিল, মায়া হচ্ছিল। তাই দাদু ফের যখন আমার ওই কথা বলেছেন, আমি দাদুর দিকে ফিরে বললাম, এখন চটপট পুজোর ব্যবস্থা করো দাদু। ভেলকির ব্যাপারটা না হয় রাত্রেই ভালো করে গল্প করা যাবে। বিপুদা নিশ্চয়ই তার বন্ধুকে নিয়ে এর মধ্যে পালাবার অনেক সময় পাবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।